আমরা অনেক রাতে স্টকহোমে এসে পৌঁছলাম। দিন শুরু করলাম হোটেলের সুইডিশ বাফে ব্রেকফাস্ট দিয়ে। অনেক ধরনের রুটি, চিজ, ইয়োগার্ট। খেয়াল করলাম এখানে আছে অ্যালার্জি এবং গ্লুটেন ফ্রি জোন। সিদ্ধ ডিমে সফট এবং হার্ড বয়েল অপশন। ট্র্যাডিশনাল ফ্রুট জুসের পাশাপাশি জিঞ্জার এবং টারমারিক শটস। অনেক ধরনের মাছের অপশন থাকলেও আমার প্রধান আকর্ষণ ছিল ক্রোসান্টের দিকে। আমাদের সুইডিশ ব্রেকফাস্ট। বেরিয়ে পড়লাম শহর দেখতে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন পৃথিবীর সবচেয়ে সুখী এবং পরিষ্কার দেশগুলোর মধ্যে একটি। বাল্টিক সাগরের তীরে হাজারো দ্বীপ নিয়ে গঠিত আর্কিপেলাগোর ওপর নির্মিত এর রাজধানী স্টকহোম ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি আর আধুনিক উদ্ভাবনের এক অনন্য সমন্বয়। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া জলপথ আর পানির ধারে সারি সারি রঙিন ঘরবাড়ির জন্য স্টকহোমকে ইতালির ভেনিস শহরের সাথেও তুলনা করা হয়। কই আসলাম? হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম শহরের প্রাণকেন্দ্র ওল্ড টাউন গামলা স্ট্যানে। কোবল স্টোনে বাঁধানো মধ্যযুগীয় আঁকাবাঁকা সরু অলিগলি, গলির পাশে পাশে ছোট ছোট ক্যাফে, বিস্ট্রো, পাব আর গিফট শপ। কোথাও তরুণরা হাসিতে মগ্ন, কোথাও বৃদ্ধরা আড্ডা দিচ্ছে, কোথাও প্রেমিক প্রেমিকার কফির কাপে ধোয়া উঠছে। শিশুরা দৌড়ে বেড়াচ্ছে অজানা কোনো আনন্দে। পথচারীরা ঘাড় ঘুরিয়ে পুরনো স্থাপত্য, চার্চের উঁচু চূড়োগুলো দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে হয়তো অতীতের কোনো সময়ে। তারপর স্মার্টফোনের ক্লিক ক্লিক শব্দে বেঁধে রাখছে নিজেদের টুকরো টুকরো স্মৃতিগুলো। শুধু ট্যুরিস্ট নয়, এসব গলিতে শহরের বাসিন্দারাও থাকে। এখানে গাড়ি চলে না, তাই ট্রাফিকের কোনো গর্জনও নেই। ট্যুরিস্ট এবং স্থানীয়রা যে যার ছন্দে হেঁটে চলে। এক সরুগলির সামনে দু একজনকে ছবি তুলতে দেখে আমি আর জিয়া কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। জানতে পারলাম এই সেই ছবিতে দেখা শহরের সবচেয়ে সরু গলি। এতটাই সরু যে দুপাশের দেয়ালের ফাঁক দিয়ে কোনো মতে হেঁটে হেঁটে যেতে হয়। এরপর গেলাম নোবেল প্রাইজ মিউজিয়াম চত্বরে। উঠানের চারপাশ ঘিরে রয়েছে লাল, কমলা, হলুদ, গেরুয়া এবং অন্যান্য উজ্জ্বল রঙের ঘরবাড়ি, যা স্টকহোম ফাসাদ বলে পরিচিত। স্টকহোম বলতেই আমরা পোস্টকার্ডে পাশাপাশি দাঁড়িয়ে থাকা যে 4-5টি বিখ্যাত রঙিন বিল্ডিংয়ের ছবি দেখি সেগুলো। আগে যখন বাড়ির নম্বর সিস্টেম চালু হয়নি তখন রং দিয়েই এসব বাড়িগুলোকে শনাক্ত করা হতো। এই চত্বরের আরেক পাশে নোবেল প্রাইজ মিউজিয়াম। স্টকহোম ইনোভেশনের জন্য বিশ্ববিখ্যাত। এই শহরে প্রতি বছর ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, মেডিসিন ও ইকোনমিক্সে নোবেল প্রাইজ দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিছুক্ষণ পর খেয়াল করলাম উঠোনের মাঝে নাম না জানা কেউ একজন পিয়ানো বাজাচ্ছে জীবনের সহজাত ছন্দে। নেই কোনো স্টেজ, নেই কোনো টিকিট, নেই ডেডলাইন মিট করা বা এফিসিয়েন্সি বাড়ানোর তাড়নায় প্রতিযোগিতামূলক হুড়োহুড়িতে আষ্টে পৃষ্ঠে বাঁধা জীবন। বরং জীবন এখানে শান্ত সুরে সহজ লয়ে গাথা। এরপর আমরা চলে আসলাম স্টকহোম রয়্যাল প্যালেস দেখতে। এখানে এখনও রাজতন্ত্র আছে, তবে রাজা বা রানীর তেমন কোনো সাংবিধানিক ক্ষমতা নাই, মূলত সিম্বলিক। এরপর রয়্যাল প্যালেসের আউটার কোর্টইয়ার্ডে দাঁড়িয়ে সুইডিশ রয়্যাল গার্ডদের চেঞ্জিং সেরিমনি দেখলাম। স্টকহোমের প্রাণবন্ত সংস্কৃতিতে মিউজিক দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই দৃশ্যমান। রাস্তার দুপাশে দুটি স্টেজ থেকে দুই দল মিউজিশিয়ানের এক ব্যতিক্রমধর্মী মিউজিক অর্কেস্ট্রার মহড়া দেখলাম, অনেকটা আমাদের দেশের পালাগানের মতো। শহরের মাঝখানে রয়্যাল প্যালেসের কাছেই কিংস গার্ডেন।
অগাস্টের মাঝামাঝি এখন, সব কিছু গাঢ় সবুজ। পার্কের সাথে কিছু একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। এখানকার বেলা বেশ বড়। পরন্ত বিকেলের আলোয় বাল্টিক সাগরের হারবারের ডকে নোঙর করা নৌকোগুলো ছবির মতো। পাশে ফুল গাছে ঘেরা প্রশস্ত রাস্তায় বেঞ্চ, কয়েকটি রেস্টুরেন্ট আর ছোট ছোট সুভেনিরের দোকান। এরই মাঝে এক গয়না বিক্রেতার কাছে থামলাম। আসল উদ্দেশ্য স্বভাবসুলভভাবে স্থানীয় বাসিন্দা, পথচারী, ওয়েটার ওয়েট্রেস, ট্রেনের সহযাত্রীদের সাথে আলাপ জুড়ে দিয়ে শহরের দৈনন্দিন জীবন কেমন তা জানা। স্টকহোম 14টি দ্বীপ নিয়ে গঠিত। এক দ্বীপ থেকে আরেকটিতে ব্রিজে বা ফেরিতে যাওয়া যায়। আমরা হেঁটে একটি দ্বীপে গেলাম। এখানে কয়েক মিনিটের হাঁটা পথেই ভাসা মিউজিয়াম, নর্ডিক মিউজিয়াম এবং 80 দশকের জনপ্রিয় সুইডিশ পপ ব্র্যান্ড অ্যাবার মিউজিয়াম। সন্ধ্যায় বুয়েটের বন্ধু প্রদীপের নিমন্ত্রণে একটি অথেন্টিক সুইডিশ রেস্টুরেন্টে গেলাম। প্রায় 30 বছর পর দেখা। ওর সাজেশনে বাল্টিক সির, ওয়াইল্ড কট, আর্কটিক চার নামের মাছ আর কেভিয়ার দিয়ে ডিনার করলাম। বৌদি আর প্রদীপ আমাদের রাতের স্টকহোম ঘুরে দেখালো। গতকাল হেঁটে হেঁটে শহর দেখার পর আজ ঠিক করলাম ফেরিতে চড়ে ওই পারে ভাসা মিউজিয়াম যাব। এখানকার ফেরিগুলো শহরের পাবলিক ট্রান্সপোর্টের অন্তর্গত, অর্থাৎ একই টিকিটে বাস, ট্রেন বা ফেরিতে চড়া যায়। টিকিট কাটতে গিয়ে জানলাম একটা ক্রেডিট কার্ড দিয়ে কেবল একজনের টিকিট কাটা যায়। ভাগ্যিস পকেটে একাধিক ক্রেডিট কার্ড ছিল। ভাসা মিউজিয়াম অন্যান্য সাধারণ মিউজিয়াম থেকে আলাদা। শুধুমাত্র ভাসা নামের একটি যুদ্ধজাহাজকে রাখার জন্য আর্কিটেক্টের ডিজাইন করে এই মিউজিয়াম তৈরি ও নামকরণ করা হয়। 1626 সালে তখনকার সুইডিশ রাজা তাদের শক্তি ও সামর্থ্য প্রদর্শনের উদ্দেশ্যে এই রণতরীটি তৈরি করে এবং 1628 সালে বিশাল বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করে জাহাজটির অভিষেক করা হয়। কিন্তু কয়েক মিনিট পর মাত্র 1 মাইলেরও কম দূরত্বে যেতেই ভারসাম্য হারিয়ে জাহাজটি সমুদ্রে ডুবে যায়। অনেকে ধারণা করে যে ভাসার মতো সরু জাহাজের 2টি গান ডেক ও 64টি কামান থাকায় জাহাজের উপরিভাগ সমুদ্র লাইনের নিচের ভাগের চেয়ে ভারী হওয়াতে হঠাৎ দমকা হওয়ায় জাহাজটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। বেশ কয়েকবার এই জাহাজ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করার প্রস্তাব হলেও 1950 সালে একজন মেরিন ইঞ্জিনিয়ারের উদ্যোগে সরকারের অনুমতি মেলে। সুইডিশ রয়্যাল নেভি তাদের ট্রেনিংয়ের পার্ট হিসেবে এবং একটি উদ্ধারকারী প্রতিষ্ঠান কেবলমাত্র বিজ্ঞাপনের বিনিময়ে বিনামূল্যে জাহাজটি তুলে দিতে রাজি হলে খুব সীমিত ব্যয়ে উদ্ধার কাজ সম্পন্ন হয়। 1961 সালে উদ্ধার করে প্রথমে একটি টেম্পোরারি মিউজিয়ামে রাখা হয়। পরে ভাসা মিউজিয়াম তৈরি করে 1990 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 5 তলা বিশিষ্ট এই জাহাজের জন্য মিউজিয়ামেও কয়েকটি তলা তৈরি করা হয়, যাতে দর্শকরা সিঁড়ি দিয়ে ওঠানামা করে জাহাজের বিভিন্ন লেয়ারের ডিটেল কারুকার্য ভালো করে দেখতে পারে। 333 বছর সমুদ্রের নোনা পানির নিচে ডুবে থাকা এই জাহাজের প্রদর্শিত অংশের 98 ভাগই মূল জাহাজের অংশ। জাহাজের প্রাথমিক রং কেমন ছিল তা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে তার একটি ছোট রঙিন রেপ্লিকাও মূল জাহাজের পাশে রাখা আছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে বেড়াতে আসার আগে ভেবেছিলাম কেন এরা সবচেয়ে সুখী দেশ, তা এখানকার মানুষদের প্রশ্ন করেই জেনে নিতে হবে। চলে যাবার আগে অবশ্য মনে হলো উত্তরটা সহজ। এখানে জীবনকে চাকচিক্যময় করে তোলার আড়ম্বরতা নেই, বরং রয়েছে ঠিকঠাক করে তোলার সাধনা। এখানে ব্যক্তিগত অর্জন দিয়ে নয়, বরং মানুষের সাফল্য মাপা হয় মানবতার জন্য তাদের মৌলিক অবদান দিয়ে। লগম বা পরিমিতি হলো সুইডিশদের দর্শন, যার অর্থ না বেশি না কম। এখানে আয়ের বৈষম্য তাই প্রকটভাবে দৃশ্যমান নয়। এরা আবিষ্কার করেছে সুখ একা ভোগ করার মতো কোনো বিলাস সামগ্রী নয়, বরং সবাই মিলে একমত হওয়া একটি নীরব চুক্তি। A collective acceptance. Life doesn't have to be a race.